আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। অন্তর্বর্তী সরকার দেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি, শিক্ষা ও গণমাধ্যম ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ছাত্র আন্দোলনের প্রশংসা করেন ডক্টর ইউনূস। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈশ্বিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস বলেন, গণতন্ত্র এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change. অন্তর্বর্তী সরকার দেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। Democracy and create an environment in which free, fair and participatory elections can be held. ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন ডক্টর ইউনূস। Our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. নতুন গণতন্ত্রের পথে ছাত্ররা ভূমিকা রাখবে। ছাত্র আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার ছাত্র ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। শিগগিরই ঢাকা ভিজিট করুন, নইলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন। Can create miracles. We'd like to propose some common facilities in the global south to take concrete steps to unleash the creativity and energy of our young population through social business. 100টিরও বেশি দেশের অংশগ্রহণ করা এই সম্মেলনে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে জোর দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কেউ খরচ চালাতে না পারলে তা বহন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির জানান, বেসরকারি হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসায় সর্বনিম্ন খরচ নিতে বলা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল পরিদর্শন করে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। বৈষম্য বিরোধী আন্দোলনে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন প্রায় 2200 জন ছাত্র জনতা, যাদের মধ্যে ভর্তি হয়েছিলেন 786 জন। মৃত্যুবরণ করেন 167 জন, আর এখনও চিকিৎসা নিচ্ছেন 163 জন। এ হাসপাতালে ঢাকার বাইরে থেকেও গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে চিকিৎসা নেন অনেকে। ছাত্রলীগ লোকজনই মারিছে, এরা আগের দিন শাসিছে, মিছিলে গেছিল, মোটরসাইকেল আলো দেখছে যে রামদালি দাঁড়া আছে, মোটরসাইকেল ফেলা দিতেই অমনি তাও আইসি মোটরসাইকেলটাও নিয়ে গেছে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আইসিইউতে এখনও 9 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ইমরান নামে একজনের মরদেহ বেওয়ারিশ অবস্থায় মর্গে পড়ে আছে। আমরা আমাদের একটা ফান্ড রেজ করেছি এবং সেই ফান্ড থেকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার দাবি জানান। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজেও কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে, অর্থাৎ এবং ওয়েভারগুলো কি অর্থনৈতিক অবস্থা অনুযায়ী কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ একদম সম্পূর্ণ ফ্রিতে, কিছু হচ্ছে শুধুমাত্র ওষুধের পয়সাটা রাখবে। এখন যদি ওষুধের পয়সা দিতেও কারো সমস্যা হয় সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায়। অর্থাৎ আমরা
প্রাইভেট ক্ষেত্র এবং হচ্ছে পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসা সেবাতে সবগুলোতে আমরা নিশ্চিত করতে চাই আহত ছাত্র নাগরিক যেন একদম সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসাটি পায়, কারণ তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন, চিকিৎসার জন্য বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। অলরেডি প্রাইভেট হাসপাতালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। ঢাকা মেডিকেল পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, অন্তর্বর্তী সরকারের মুখ্য দায়িত্ব আহতদের চিকিৎসা নিশ্চিত করা, এবং যেহেতু এটাকে প্রায়োরিটি সার্ভিস হিসেবে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে নিশ্চয় সম্ভব। আর বাদল, RTV, ঢাকা। এদিকে 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখা শেষে তারা এ দাবি জানান। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ জানান, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। যে মধ্যস্বত্বভোগীরা এতদিন ধরে বাংলাদেশে এগুলো করেছে, অসৎভাবে টাকা ইনকাম করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায়। ফার্দার আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার, আমরা তার সবগুলোই নিব। লাল ফিতার দৌরাত্ম্য না থাকে, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে, যার মধ্য থেকে সবাই এমপ্যানেল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয়। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরণের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ঢাকা ও চট্টগ্রামে আরও অন্তত 200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী, ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা আছেন রিমান্ডে। প্রতিনিধি ও প্রতিবেদকের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগদ ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম রনি সহ 34 জনের নাম উল্লেখ করে 84 জনকে আসামি করা হয়েছে। তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করে বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ। ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ সহ 119 জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আন্দোলনে নিহত আজ সাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান এটি দায়ের করেন। শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় ঠাকুরগাঁও 1 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মিন্টি রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। পল্টন থানার একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে তারা, নিউ মার্কেট থানায় আরেক হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক। একই মামলায় 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালকে দোষারোপ করেছেন। সৈয়দ মাহমুদ, RTV।
2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম ও ফজলে নূর তাপস সরাসরি জড়িত ছিলেন। এমন অভিযোগ করলেন এ ঘটনায় নিহত বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে নিহত সেনা পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নিহত সেনা কর্মকর্তার সন্তানরা বলেন, পিলখানায় বিদ্রোহ হয়নি, পরিকল্পিতভাবে 57 সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার তৎকালীন বিডিআর সদর দফতরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন মারা যায়। ওই ঘটনায় 2 মামলায় 152 জনের ফাঁসি, 423 জনের কারাদণ্ড দেয় আদালত। একটি মামলা আপিল পর্যায়ে আছে, আরেকটি মামলা সাক্ষ্য গ্রহণ এখনো শেষ হয়নি। 15 বছর আগে ঘটে যাওয়া সে হত্যাকাণ্ডের পুনরায় সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। স্বজন হারানো স্ত্রী ও সন্তানরা অভিযোগ করেন, তাদের এতদিন সত্য কথা বলতে বাধা দেওয়া হয়েছে। কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়। 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না। সে সময় সেনাবাহিনী যে তদন্ত করেছিল তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান স্বজনরা। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে, অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। ওই ঘটনায় নিহত বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিমের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে। সহযোগিতা করেছে প্রতিবেশী একটি দেশ। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। 25 ফেব্রুয়ারি সেনা শহীদ দিবস পালনের দাবি জানান বিডিআর বিদ্রোহী নিহতের স্বজনরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি, তবে আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেন তাদের গায়ে না লাগে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমদ। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মারা এখনও প্রশাসনের বিভিন্ন দপ্তরে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় নাই? শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে মন্তব্য করে পুলিশের মৃত্যুর জন্য স্বৈরাচার সরকারকে দায়ী করেন হাফিজ উদ্দিন আহমদ। যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার, যাতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে, এরাই হবে আগামী দিনের সৈনিক। এদিকে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিলের দাবি জানান। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ নেতা, সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেফতার করার পূর্ণমাত্রায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যের প্রেক্ষিতে তাকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে তা জ্বালিয়ে দেওয়া হবে মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী। দুলুর বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, অনভিপ্রেত ও বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত বলে উল্লেখ করা হয় নোটিশে। সংক্রামক রোগ মাঙ্কিপক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা, লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন 16263 ও 10655 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে। লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে আরিফ নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8:30টার দিকে রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসলিউদ্দিন জানান, চর পোড়াগাছা এলাকায় নাসির উদ্দিনের ছেলে আরিফ ঢাকায় থাকত। সে বাড়ি এসে সৎমা সকিনার সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সকিনা সহ তার শিশুপুত্র ফাহিম ও নাতনি ফারিয়াকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবার রেকর্ড ভাঙতে পারেনি কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুকের টাকা। দীর্ঘ গণনা শেষে সিন্দুকে থাকা 9টি দান বাক্স থেকে পাওয়া গেছে মোট 7,22,13,000 টাকা। এছাড়া প্রতিবারের মতো এবারও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। প্রায় 4 মাস পর শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির উদ্যোগে 350 জনের একটি দল দান বাক্সের টাকা গণনার কাজ শুরু করে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশ থেকে আসা অনেকের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে ঐতিহাসিক এই পাগলা মসজিদে দান করেন। এসব টাকা দৃষ্টিনন্দন একটি ইসলামিক কমপ্লেক্স তৈরি সহ স্থানীয় দুস্থ ও জটিল রোগে আক্রান্তদের পেছনে খরচ করা হয় বলেও জানান তিনি। আসন্ন ফুটবল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে 4 ক্লাবের নাম প্রত্যাহারের খবরে বিপাকে ফুটবলাররা। ক্লাবগুলোকে খেলায় ফেরাতে ফুটবলাররা বাফুফেকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ঐতিহ্যবাহী ব্রাদার্স ক্লাবের আহ্বায়কের দায়িত্ব নিয়ে ক্লাব পুনর্গঠনের কথা জানিয়েছেন ক্রীড়া সংগঠক ইশরাক হোসেন। এছাড়া বাফুফে থেকে সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন সাবেক নারী ফুটবলার ও সংগঠকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেশের বর্তমান বাস্তবতায় ফুটবল অঙ্গনে লেগেছে বড় ধাক্কা। বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা দল বদলের সময় 3 দিন বাড়ালেও বাস্তবতা হলো এখনো দল গোছাতে পারেনি বেশিরভাগ ক্লাব। এর মাঝে খবর 4টি ক্লাব প্রিমিয়ার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, তাই রাস্তায় নেমেছেন ফুটবলাররা। এমন বাস্তবতায় বিপাকে পেশাদার লিগের ফুটবলাররা। রুটে রুজিতে বড় ধাক্কা পড়ার শঙ্কায় থাকা ফুটবলাররা চেয়েছেন এর প্রতিকার। বাফুফের কাছে বিভিন্ন দাবি দেওয়া ছাড়াও ফেডারেশনের কাছে চেয়েছেন সমাধান। আমরা আমাদের প্লেয়ারদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা ক্লাবদেরকে করব। যদি পারিশ্রমিকও যদি এইখানে আমাদের স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। বাফুফে বলছে ফুটবলারদের পাশে থাকবে ফেডারেশন। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো। এদিকে ক্রীড়া সংগঠক ইশরাক হোসেনকে আহ্বায়ক করে 22 সদস্যের নতুন কমিটি গঠন করেছে ব্রাদার্স ইউনিয়ন। দায়িত্ব নিয়ে ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা জানান ইশরাক হোসেন। আমরা ক্লাবকে তার পূর্বের যে গৌরবোজ্জ্বল যে একটা ভূমিকা ছিল ক্রীড়াঙ্গনে, সেই জায়গায় আমরা ক্লাবকে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপটি নিয়েছি। ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা এটাকে ডেভেলপ করব, যাতে করে এখানে নতুন খেলোয়াড় তৈরি হতে পারে।
অন্যদিকে বাফুফের সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মানববন্ধন করে সাবেক নারী ফুটবলার ও সংগঠকরা। এছাড়া দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির সামনে মানববন্ধন করেছে সমর্থকরা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।